প্রথমেই সকলকে জোহার নমস্কার। আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে জাতিগত জনগণনা কাস্ট সেন্সাস। আর এই কাস্ট সেন্সাস বা জাতিগত জনগণনা আমাদের যে কুর্মী জাতি রয়েছে সেই কুর্মী জাতির পক্ষে কতটা সুবিধাজনক বা কতটা কারিগরি হতে পারে সেই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। তো অবশ্যই বন্ধুগণ সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই একটা বিষয় বলে রাখি যে বেশ কিছুদিন আগে ভারত সরকার একটা বড় ঘোষণা করেছে। সেই ঘোষণাটা কি না, এই যে আমাদের দেশে যে জনগণনা হয় সেই জনগণনাটা কিন্তু এবার জাতিভিত্তিক করা হবে, অর্থাৎ কাস্ট সেন্সাস করা হবে। সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে ইয়ার আগে সর্বশেষ যে জনগণনা হয় সেটা হয়েছিল কিন্তু 2011 সালে। প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, আর তাই 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, যেহেতু শেষ 2011 সালে হয়। কিন্তু করোনা মহামারীর কারণে কিন্তু 2021 সালে কোনো প্রকার জনগণনা হয় নাই। তবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের একটা ডিমান্ড বা দাবি ছিল কেন্দ্র সরকারের কাছে। সেই ডিমান্ড বা দাবিটা কি না, আমাদের দেশে যে সেন্সাস হয় বা যে জনগণনা হয় সেটা কাস্ট ভিত্তিক হোক, অর্থাৎ জাতিভিত্তিক জনগণনা হোক। তার কারণ কি, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর বাস্তবে আমাদের কোন জাতির আর্থিক এবং সামাজিক স্থিতি কতটা মজবুত রয়েছে সেইটা যদি ভারত সরকারকে জানতে হয় বা সেইটা যদি ভারতের প্রতিটি জনগণকে জানতে হয়, তার জন্য কি কাস্ট সেন্সাস কিন্তু একান্ত জরুরি। তাই তারা দেখি যে বিভিন্ন সময় তারা আন্দোলন করেছে, মিছিল বাইর করেছে, এছাড়াও বিভিন্ন জায়গায় ডেপুটেশন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। ঠিক সেরকম কুর্মী সমাজেরও কিন্তু একটা বড় ডিমান্ড বা দাবি ছিল কি না, কাস্ট সেন্সাস করা হোক। তো অবশেষে দেখা যায় দীর্ঘ আন্দোলন বহু কিছু করার পরে ভারত সরকার কিন্তু এই কাস্ট সেন্সাস অর্থাৎ এই জাতিভিত্তিক জনগণনা করতে কিন্তু রাজি হয়েছে। তো চলো একবার জনগণনার ইতিহাসটা জানিলি। প্রথমেই একটা বিষয় বলে রাখি যে আমাদের দেশে কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু জনগণনা হয়। তো প্রথমবার সারা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ পিরিয়ডে জনগণনাটা শুরু হয় 1872 সালে। এককভাবে সারা ভারতবর্ষ জুড়ে এই জনগণনাটা শুরু হয় 1872 সালের পর হয় 1881 সালে। এই 1881 সাল থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর কিন্তু আমাদের দেশে জনগণনা হয়, প্রতি 10 বছর অন্তর অন্তর। 1881-তে হয়েছিল, তারপর 1891, তারপর 1901, 1911, 1921। তো এইভাবে কিন্তু প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। দেখা যায় ব্রিটিশ পিরিয়ডে যখন জনগণনা হইতো তখন কিন্তু জাতিভিত্তিক হইতো, অর্থাৎ তারা কিন্তু কোন জাতির সংখ্যা কত সেই বিষয়টার উপর ভিত্তি করে কিন্তু দেশের জনসংখ্যাটা গণনা করত। কিন্তু দেখা যায় যে 1931 সালে কিন্তু এই জাতিভিত্তিক জনগণনা অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে কিন্তু শেষ জাতিভিত্তিক জনগণনা হয়। 1931 সালে কিন্তু এটা শেষ হয়ে যায়। তার কারণ কি, 1941 সালে হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, কারণ সকলে হয়তো মোটামুটি কম বেশি জানো যে 1939 থেকে 1945 সাল পর্যন্ত সেই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। তাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু এই ভারতবর্ষে কিন্তু কোনো প্রকার জনগণনা হয় নাই। তারপরে দেখা যায় যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। 1947 সালের পর ভারতবর্ষে প্রথম স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় ভারত সরকার দ্বারা, সেটা হয়েছিল 1951 সালে। আর এই 1951 সালের জনগণনাতে কিন্তু কোনো জাতিভিত্তিক জনগণনা হয়নি, শুধুমাত্র এসসি আর এসটিদের সংখ্যাটা কিন্তু বাইর করা হয়েছিল। তারপর দেখা যায় 1951 সাল থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর যেমনভাবে জনগণনা হয়ে আসছিল ব্রিটিশ পিরিয়ডে, সেভাবে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়। তবে সেটা কি না, জাতিভিত্তিক ছিল না, অর্থাৎ কোন জাতির সংখ্যা কত তার কোনো ডেটা বা তথ্য কিন্তু সরকারের কাছে ছিল না। তাই বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে ওবিসি সম্প্রদায়ের যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে, তাদের একটা দীর্ঘদিনের ডিমান্ড বা দাবি ছিল যে আমাদের দেশের বাস্তবে স্বাধীনতা লাভ করার পর কোনো একটা জাতির আর্থিক এবং সামাজিক দিক থেকে তারা কতটা মজবুত হয়েছে না তারা দুর্বল রয়েছে, তাদের বর্তমানে আর্থিক স্থিতি কেমন, তাদের বর্তমানে সামাজিক স্থিতি কেমন, এইটা যদি জানতে হয় তাহলে কাস্ট সেন্সাসের প্রয়োজন আছে, জাতিগত জনগণনার প্রয়োজন আছে। তার জন্য তারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী যে আন্দোলন, সেই দীর্ঘমেয়াদী আন্দোলন কিন্তু বারবার করেছিল।
অবশেষে এই আন্দোলনের পরিণামেই আমরা দেখি ভারত সরকার কিন্তু এই বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে এইবার যে সেন্সাস হবে বা এইবার যে জনগণনা হবে সেই জনগণনাটা কি জাতিভিত্তিক হবে। যদিও দেখা যায় যে 2011 সালে একটা সেন্সাস হয়, সেটা সোশিও ইকোনমিক একটা সেন্সাস হয়েছিল, তো তার যে সঠিক ডেটা বা তথ্য কিন্তু নাকি ভারত সরকার এখনো পর্যন্ত পেশ করে নাই। এমনটাই বিভিন্ন বিরোধী দল থেকে যারা বিপক্ষে রয়েছেন তারা কিন্তু বা বিভিন্ন সামাজিক সংগঠন কিন্তু এমনটাই অভিযোগ আনিয়েছে যে 2011 সালে যে সোশিও ইকোনমিক্স যে কাস্ট সার্ভেটা হয় তার যে বাস্তব ডেটা, সেই বাস্তব ডেটা কিন্তু বা তথ্য কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকার পেশ করে নাই। তবে এই যে জাতিগত জনগণনা, এই জাতিগত জনগণনার সবচেয়ে বড় ফায়দা কি জানো? এই জাতিগত জনগণনার সবচেয়ে বড় ফায়দা হলো বিশেষ করে ওবিসি সম্প্রদায়কে, যে বর্তমানে মন্ডল কমিশন 1989 সালে যখন বিশ্বনাথ প্রতাপ সিং, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, তো উনি তখন এই মন্ডল কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে ওবিসিদের যে 27% সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, তো বাস্তবে কি সেই যে সংরক্ষণ বা ডেটা সেটা কিন্তু ছিল 1931 সালের যে কাস্ট ভিত্তিক যে জনগণনা তার উপর ভিত্তি করতে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে যেটা শেষ জাতিভিত্তিক জনগণনা হয় তার উপর ভিত্তি করে কিন্তু ওবিসিদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বর্তমানে ওবিসিদের সংখ্যা কত এবং ওবিসির মধ্যে যে সমস্ত জাতিগুলা পড়ছে তাদের সংখ্যা কত রয়েছে, তাদের বর্তমানে আর্থিক স্থিতি কেমন রয়েছে, তাদের সামাজিক স্থিতি কেমন রয়েছে, সেইটা সম্পর্কে কিন্তু সরকারের কাছে কোনো ডেটা নাই। তাহলে যদি জাতিভিত্তিক জনগণনা হয় তাহলে কি হবে, বাস্তবে ওবিসি সম্প্রদায়ের মধ্যে এমন কোন কোন জাতি রয়েছে, ওবিসির মধ্যে কোন কোন জাতির সংখ্যা কতটা পরিমাণে রয়েছে, কোন অঞ্চলে কোন কোন জাতির সংখ্যা বেশি রয়েছে, কোন কোন অঞ্চলে কোন জাতির সংখ্যা কম রয়েছে, তাদের বাস্তবে কি তারা আর্থিক দিক থেকে উন্নত হয়েছে, বাস্তবে কি তাদের সামাজিক স্থিতি মজবুত হয়েছে, এইটা সম্পর্কে কিন্তু যদি জানতে হয় তাহলে কিন্তু জাতিভিত্তিক জনগণনার দ্বারাই জানা সম্ভব। তো এইটা মূলত হলো যে জাতিভিত্তিক জনগণনার প্রয়োজন কেন। এরপর চলে আসে আরও একটা বিষয় নিয়ে যে কুর্মী জাতির পক্ষে এই জাতিগত জনগণনা কতটা কারিগরি হইতে পারে। তো প্রথমেই একটা কথা বলে রাখি যে বর্তমানে কুর্মী সমাজ বা এই কুর্মী সম্প্রদায় পড়ে কিন্তু কিসের, ওবিসিতে পড়ে। তাদের একটা দীর্ঘদিনের ডিমান্ড বা দাবি আছে কি না, তাদেরকে শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হোক, তাদেরকে কি শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা হোক। তো প্রথমেই বলে রাখি যে কুর্মী জাতির বাস্তবে জনসংখ্যা কত রয়েছে এই জঙ্গলমহল তথা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আসাম এই 3 রাজ্য জুড়ে কুর্মী সমাজের বাস্তব জনসংখ্যা কত রয়েছে এটা কিন্তু জাতিগত জনগণনার ফলেই জানা যাবে। তার কারণ কি, আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতা রয়েছেন তারা বিভিন্ন সময় মন্তব্য করেছেন যে আমাদের এই ছোটনাগপুর জুড়ে কুর্মী জাতির সংখ্যা কেউ বলছে 1.5 কোটি, কেউ বলছে 2 কোটি। তো পুরাটাই কিন্তু অনুমানের উপর ভিত্তি করে বলা, বাস্তবে কুর্মীদের সংখ্যা কত সেটা তখনই জানা সম্ভব যখন এই জাতিগত জনগণনা হবে। দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ, কুর্মী জাতির যেমন বাস্তব জনসংখ্যা আমরা জানতে পারবো, দ্বিতীয় নাম্বারে বন্ধুগণ আরও একটা সবচেয়ে বড় বিষয় জানতে পারবো। কি বিষয় না, কুর্মীরা বাস্তবে কি আর্থিক এবং সামাজিক দিক থেকে তারা মজবুত, এইটা কিন্তু জানতে পারবো এই জাতিগত জনগণনার ফলেই। তার কারণটা কি, কুর্মীরা যখন এসটির দাবিতে আন্দোলন করেছে তখন আমরা যদি লক্ষ্য করেছি, কম বেশি হয়তো সকলেই দেখেছ যে কুর্মীরা যখন একদিকে আন্দোলন করেছে তখন বেশ কিছু লিস্টেড আদিবাসী সংগঠন যারা রয়েছে তারা কিন্তু কুর্মীদের এই এসটির দাবির তারা সরাসরি বিরোধিতা করছে। বিরোধিতা করার পেছনে তাদের মূল কি যুক্তি রয়েছে না, তাদের সবচেয়ে বড় যুক্তি যেটা তারা বারবার দেখায় যে কুর্মীরা এসটিদের তুলনায়, অর্থাৎ যারা বর্তমানে শিডিউল ট্রাইবের অন্তর্গত তাদের তুলনায় কিন্তু কুর্মীরা আর্থিক সামাজিক উভয় দিক থেকে কিন্তু তারা অনেকটা এগিয়ে। তাই এই কুর্মী জনজাতিকে কিন্তু শিডিউল ট্রাইব বা এসটি তালিকার অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু বাস্তবে তারা যে সমস্ত তথ্য বা ডেটা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সভায় বলে সেটা কিন্তু পুরোপুরিভাবে ভুল। কারণ কুর্মী জাতি নিয়ে এরকম কোনো প্রকার সার্ভে হয়নি যে কেউ বলে দিতে পারে যে কুর্মী জাতির আর্থিক এবং সামাজিক স্থিতি বর্তমানে এসটিদের তুলনায় মজবুত রয়েছে বা শক্তিশালী রয়েছে। এটা পুরাটাই কিন্তু উড়া কথা। অর্থাৎ বাস্তবে যদি কুর্মীদের আর্থিক সামাজিক স্থিতি কতটা মজবুত রয়েছে, না তারা এখনও পেছাই আছে, না তারা এখনও দুর্বল রয়েছে, এখনও কত শতাংশ কুর্মী জাতির মানুষ রয়েছে যারা এখনও সরাসরি কৃষিকাজের উপর নির্ভরশীল, এখনও কত শতাংশ কুর্মী জাতির মানুষ রয়েছে যারা এখনও চাকরিজীবী। তো এই পুরা বিষয়টা যদি আমাদেরকে জানতে হয় তাহলে কিন্তু এই জাতিগত জনগণনার প্রয়োজন
রয়েছে। এই জাতিগত জনগণনার ফলেই কিন্তু আমরা বাস্তব কুর্মীদের যে ইকোনমিক্স কন্ডিশনটা কেমন রয়েছে, সোশ্যাল কন্ডিশনটা কেমন রয়েছে, তারা বাস্তবে কি এসটিদের তুলনায় উন্নত, এই সমস্ত কিছু কিন্তু জানতে পারবো এই জাতিগত জনগণনার ফলেই। তৃতীয় নাম্বারে আরও একটা বড় বিষয় হলো বন্ধুগণ, যে যদি এই জাতিগত জনগণনা হয় তার ফলে বর্তমানে কুর্মীদের রাজনৈতিক ভাগিদারি কতটা পরিমাণ রয়েছে, আদৌ কি অন্য জাতির তুলনায় বেশি রয়েছে না আদৌ কি অন্য জাতির তুলনায় কম রয়েছে, সেই সম্পর্ক কিন্তু আমরা জানতে পারবো। অর্থাৎ কুর্মী জাতির সংখ্যা অনুসারে বাস্তবে কি অন্য জাতির তুলনায় কুর্মী জাতির রাজনৈতিক প্রতিনিধির সংখ্যা বেশি না কম রয়েছে, এটাও কিন্তু জানতে পারবো। প্রশাসনিক জায়গায় অর্থাৎ প্রশাসনিক স্তরে কুর্মী জাতির সংখ্যা বেশি আছে না কম আছে, সেই সমস্ত কিছু কিন্তু জানতে পারবো। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো যদি আমাদের দেশে জাতিভিত্তিক জনগণনা শুরু হয় তাহলে কোথাও না কোথাও এটা কুর্মী জাতির বাস্তব যে আর্থিক সামাজিক স্থিতি কতটা পরিমাণে মজবুত রয়েছে, কুর্মী জাতি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর অন্য জাতির তুলনায় কি বাস্তবে তারা এগিয়ে আছে এখনও আর্থিক সামাজিক স্থিতিতে না এখনও তারা পেছাই আছে, এই পুরা বিষয়টা কিন্তু জানতে পারবো একমাত্র জাতিগত জনগণনার ফলেই। তো এই ছিল বন্ধুগণ আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো অবশ্যই ভিডিওর শেষে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা অবশ্যই তোমাদের মতামতটা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো সকলকে জোহার নমস্কার জানাই, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।